তো আজ আমরা যে টপিকটা নিয়ে পড়তে চলেছি, ইটস ভেরি ইন্টারেস্টিং টপিক ইন রিয়েলিটি অ্যাকচুয়ালি, রিয়াকশন মেকানিজম ফর অর্গানিক রিয়াকশনস। রিয়াকশন মেকানিজম এর কাজটা কি? যে কোনো একটা রিয়াক্ট্যান্ট যখন প্রোডাক্টে পরিবর্তিত হচ্ছে তখন অনেকগুলো ধাপের মাধ্যমে, ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে একটা রিয়াক্ট্যান্ট গিয়ে প্রোডাক্টে উপনীত হয়, জাস্ট লাইক আওয়ার লাইফ সাইকেল। আমরা শৈশবকাল থেকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ধাপের মাধ্যম দিয়ে হচ্ছে গিয়ে প্রৌঢ়ত্ব থেকে বার্ধক্যে গিয়ে উপনীত হয়। তো এই যে প্রত্যেকটা ছোট ছোট স্টেপ, যার প্রত্যেকটা ছোট ছোট অ্যাকশনের ফলে হচ্ছে গিয়ে একটা একটা করে চেঞ্জ, এবং চেঞ্জ থেকে গিয়ে আলটিমেট প্রোডাক্টে পাওয়া, এই প্রত্যেকটা ছোট ছোট চেঞ্জ কেন হচ্ছে, ওয়াই রিয়াক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্টে যাচ্ছে, এই প্রত্যেকটা ছোটো ছোটো চেঞ্জের পিছনে এনার্জেটিক কী পরিবর্তন আছে, কোন ক্রিয়া কৌশলে, by which pathway and which mechanistic pathway actually the reactant changes from its own structure to adapt a whole new structure called product. That is the way of this reaction mechanism. এই রিয়াকশন মেকানিজমের মাধ্যমেই হচ্ছে কি আমরা সেই জিনিসগুলোকে স্টাডি করতে পারি। তো টোটাল একটা রিয়াকশনকে স্টাডি করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে কোন কোন আসপেক্টগুলোকে মাথায় রেখে আমরা অ্যাকচুয়ালি স্টাডিটা করব। ফার্স্ট অফ অল, ইটস থার্মোডিনামিক্স, thermodynamic aspect. Secondly, kinetic aspect, and thirdly, stereochemical aspect. So we go from actually here. আমরা প্রথমেই আগে স্টিরিওকেমিক্যাল অ্যাসপেক্টটা নিয়ে আলোচনা করব, দেন উই গো ফার্দার ফ্রম থার্মোডিনামিক অ্যাসপেক্ট টু কাইনেটিক অ্যাসপেক্ট। স্টিরিওকেমিক্যাল অ্যাসপেক্টটা কেন আলোচনা করব আগে? বিকজ ইটস ভেরি নেসেসারি টু নো সাম বেসিক সেন্স অ্যাবাউট দ্য molecular structure and atomic positions. Stereochemistry provides a knowledge where we can gather the knowledge about the information about orientation of atoms in space. Is this word specifically stereo? এই স্টিরিও কথাটা অর্থই হচ্ছে গিয়ে কি, ইন স্পেস ওরিয়েন্টেশন। ইটস লাইক আ হেডফোন হুইচ হ্যাভ স্টিরিওফোনিক সাউন্ড। আমরা এখন হেডফোন ইউজ করে থাকি টেকনোলজির যুগে, তো সেখানে স্টিরিও হেডফোন, ইট ডাজ মিন আমরা যখন কানে দিয়ে রাখি তখন দেখা যায় কি স্টিরিও সাউন্ড অর্থে বুঝতে পারি না যে সাউন্ডটা আদৌ কানে বাজছে কিনা, মনে হয় যেন ওভার দ্য হেড চারদিকে সাউন্ডটা বিস্তার করছে। দ্যাট মিনস ইন স্পেস 3 ডাইমেনশনালি ইটস ডিস্ট্রিবিউটেড। সেরকমই একটা মলিকিউল তার স্ট্রাকচার অনুযায়ী তার অ্যাটমগুলো ইন স্পেস কীরকম থাকবে 3 ডাইমেনশনালি, সেইটা নিয়ে হচ্ছে কি স্টিরিওকেমিক্যাল অ্যাসপেক্ট। এবারে এটা রিয়াকশন মেকানিজম কেন খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা রিয়াক্ট্যান্ট থেকে যখন একটা প্রোডাক্টে আমি যাচ্ছি, রিয়াক্ট্যান্টে কোন অ্যাটমটা ইন স্পেস ঠিক কোন পজিশনে ছিল, সেইটা থেকে প্রোডাক্টে যে পরিবর্তনটা হয়েছে, ওই অ্যাটমটা ইন স্পেস কোথায় আছে সেইটা পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করার জন্য আমার এই স্টিরিওকেমিক্যাল অ্যাসপেক্টটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ। বাই দ্যাট মিনস উই ক্যান স্টাডি দ্য মেকানিস্টিক পাথওয়ে মোর প্রিসাইজলি অ্যান্ড ডেফিনেটলি। তো ফর এক্সাম্পল, we can take as any carbon compound, let's hope as CCH2R H
এইটা ভেরি থিক লাইন আর এটা ব্রোকেন লাইন করার কারণ হচ্ছে বোঝানো যে দিস টু বন্ডস আর ইন ওয়ান প্লেন অ্যান্ড দিস টু বন্ডস আর অ্যাবাভ দিস প্লেন অ্যান্ড ডাউন দিস প্লেন রেসপেক্টিভলি। হাউ দিস অ্যাকচুয়ালি ওয়ার্ক? আমরা জানি কার্বন এটা হচ্ছে গিয়ে এ টেট্রাহেড্রাল কনফিগারেশন। ধরে নিচ্ছি এখানে একটা Br আছে, এখানে একটা Cl আছে। তো কি আমরা জানি যে কার্বন হচ্ছে গিয়ে একটা টেট্রাহেড্রাল কম্পাউন্ড। তো টেট্রাহেড্রাল কম্পাউন্ডের ক্ষেত্রে যেটা সাধারণত হয়ে থাকে, ইটস লাইক কে দুটো বন্ড একটা প্লেনে থাকে। তো আমি যদি এখন দুটো প্লেনকে হচ্ছে গিয়ে অ্যাজিউম করে রাখি, সাপোজ দিজ আর টু প্লেনস হুইচ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তো এইখানে কীরকমভাবে কনফিগারেশনটা হয়ে আছে, দুটো বন্ড একই প্লেনে থাকবে। সো ইফ দিস ইজ আ কার্বন, উই অ্যাজিউম দিজ টু বন্ডস আর ইন দিস প্লেন, এই প্লেনটাতে আছে, অ্যান্ড দিজ টু বন্ডস আর ইন দিস প্লেন। এই প্লেনটাকে আমি আলাদা করে ডিনোট করার জন্য একটু কালিটা চেঞ্জ করে কি না, একটা আছে অ্যাবাভ দ্য প্লেন আর একটা আছে এই সাইডে ডাউন দ্য প্লেন। তো এখানে আমরা কি কি পেয়েছি, ধরে নিচ্ছি এই দুটো একই প্লেনে আছে। তো এখানে CH2H আর এখানে ধরে নিচ্ছি Brটা আছে আমার অ্যাবাভ দ্য প্লেন আর এদিকে আছে Cl। নাও আই হোপ দ্য পিকচার ইজ অ্যাকচুয়ালি ক্লিয়ার যে টেট্রাহেড্রাল স্ট্রাকচারটাতে এর যে ওরিয়েন্টেশনটা ইন স্পেস এইভাবে হয়ে আছে। ইটস থ্রি ডাইমেনশনাল অ্যাকচুয়ালি। তিনটে ডিরেকশনকে কাজে লাগিয়ে আমি যখন প্রত্যেকটা অ্যাটমের পজিশনকে ডিফাইন করছি এরকম। এখন ধরে নিচ্ছি যে এটা একটা রিয়াকশনের মাধ্যম দিয়ে যাচ্ছে এবং এই Clটা হচ্ছে গিয়ে এই Brটা হচ্ছে গিয়ে আমি রিপ্লেস করবো বাই OH। সো ইফ আ রিয়াকশন আন্ডারগোজ লাইক দিস, এই কার্বনটার সাথে যুক্ত হবে এবং যার ফলে Brটাকে সে বের করবে, তখন দেখা যাচ্ছে কি সিচুয়েশনটা এরকম দাঁড়িয়ে যাবে যে যেহেতু এই দিক থেকে OH মাইনাসটা অ্যাটাক করছে, তো এই বন্ডগুলোতে কিছু ইটস লাইক কি ওইখানে যেহেতু আরও ওই দিক এই দুটো বন্ড আছে, তো ওখানে একটা ইলেকট্রনিক ডেন্সিটি প্রেসার পড়লে ওরা নিজেদেরকে রিলিজ করার জন্য, যেহেতু এইখানে একটা বন্ড ফাঁকা হবে, বন্ডগুলোকে একটু এদিকে ফ্লিপ করবে। তাহলে ফ্লিপ করতে গেলে তখন কি দাঁড়াচ্ছে, এই Clটা ফ্লিপড হয়ে উপরে চলে আসছে। দ্যাট মিনস CH2R CH, তখন ওই OHটা হচ্ছে গিয়ে ডাউন দ্য প্লেন চলে যাচ্ছে আর Clটা আপ অ্যাবাভ দ্য প্লেন চলে আসছে। আমার ক্লিয়ার? যদি এই সিচুয়েশনটা হয়ে থাকে তাহলে কি দেখা যাচ্ছে, এখন এই অ্যাটমের অ্যাটমিক পজিশনগুলোও কিন্তু চেঞ্জ হয়েছে। এবং ইফ উই অ্যাসাইন ইট বাই কাইরালিটি রুল, তাহলে দেখা যাবে শুধুমাত্র এই Br এর পজিশনটা চেঞ্জ হওয়ার জন্য এর অপটিক্যাল কিছু প্রপার্টি থাকবে, সেগুলো হচ্ছে গিয়ে চেঞ্জ হতে পারে ডিপেন্ডিং আপন দিস অ্যাটম। যতক্ষণ না আমরা নিট অ্যান্ড ক্লিন হচ্ছে গিয়ে অ্যাসাইন করছি R or S কনফিগারেশন, ততক্ষণ আমরা বলতে পারবো না ব্যাপারটা। বাট দিস ইজ সাচ, ইটস লাইক যখন এখানে করতে যাব, তো এই যে একটা সিচুয়েশন, এটা হচ্ছে স্টিরিওকেমিক্যাল অ্যাসপেক্টের গুরুত্ব, যে আমার প্রত্যেকটা অ্যাটম ইন স্পেস কীভাবে নিজের জায়গাতে ছিল এবং বিক্রিয়ার পরে প্রোডাক্টটা যখন যাচ্ছে কীভাবে নিজের পজিশনটাকে চেঞ্জ করে একটা নতুন প্রোডাক্ট দিচ্ছে, এটার জন্য স্টিরিওকেমিক্যাল নলেজটা থাকা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট টু দ্যাট হচ্ছে গিয়ে থার্মোডাইনামিক অ্যাসপেক্ট। নাও হোয়াট ইজ থার্মোডাইনামিক অ্যাসপেক্ট? অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্স অ্যান্ড বাই ইটস মিনস, আমরা জানি থার্মোডাইনামিক্স অলওয়েজ gives us data
of a reaction about the free energy change, the enthalpy change, the entropy change. So these all are connected to thermodynamic conditions. So what is the impact of thermodynamic in reaction mechanism? Reaction mechanism এ থার্মোডাইনামিক্সের ইম্প্যাক্টটা হচ্ছে এটা, প্রাইমারিলি একটা বিক্রিয়া স্পন্টেনিয়াস হবে কি হবে না, ইজ দ্য রিয়াকশন ফিজিবল অর নট, দ্যাট ক্যান বি কনক্লুডেড ফ্রম থার্মোডাইনামিক ডাটা রেঞ্জ। অ্যান্ড বাই হাউ? According to thermodynamics, we know del G equals to minus RT ln K equilibrium. This is the reaction rate constant. Now, del G এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে del G যত নেগেটিভ হবে K equilibrium তত পজিটিভ হবে। ইটস লাইক আমরা যদি এইভাবে লিখে নিই মাইনাস del G equals to RT ln K equilibrium, তাহলে যত K ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা বেশি হবে তত কি মাইনাস del Gটা বাড়বে, তার মানে del G উইল বি মোর অ্যান্ড মোর নেগেটিভ। সো এখান থেকে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার যে যত del Gর ভ্যালুটা আমি নেগেটিভ পাবো তত রিয়াকশন রেট কনস্ট্যান্টটার ভ্যালু বাড়ছে, অর্থাৎ রিয়াকশনটা তত ইজিলি অনগোয়িং হতে পারে। সুতরাং একটা রিয়াকশানকে স্পন্টানিয়াস আমি তখন বলবো যখন del G এর ভ্যালুটা নেগেটিভ পাবো। del G ইজ, উই নো অ্যাবাউট del G, del G ইজ actually the free energy change. So from the reactant to the product we say G of product minus G of reactant, that is del G. এখানে কি দেখতে পাচ্ছি যে del G ভ্যালুটা যত নেগেটিভ হবে তত স্পন্টেনিয়াস হবে, অর্থাৎ প্রোডাক্টের ফ্রি এনার্জিটা যত লেস হবে তত আমার রিয়াকশনটা হচ্ছে কি স্পন্টেনিয়াস হবে। সো অ্যাবাউট দিস again we know another equation which is derived from the second law of thermodynamics, del G equals to del H minus T del S. Now from here del S has a key role and del H has a key role. Let us come together with these key role features. Before we go to this equation, we need to know what actually thermodynamic of a reaction tells us about the reaction we are going through. এই রিয়াকশনটা সম্পর্কে থার্মোডাইনামিক আমাদেরকে একটাই ধারণা দেয়, যেটাই হচ্ছে গিয়ে প্রাইমারি ধারণা, হোয়াট এভার ইট ইজ, কে will the reaction be possible spontaneously or not. If it is a spontaneous reaction, then the reaction rate will be too much pleasurous, like high. And if it is non-spontaneous reaction and we have to perform the reaction by force, then we have to provide some source of energy to the reaction to proceed further. This is the way. Now we go through this equation by further. So যদি ওই ইকুয়েশনটাকে আমরা এখন এনলার্জ করি তাহলে ফ্যাক্টরটা এটা দাঁড়াবে যে del G কে যদি নেগেটিভ ইন ভ্যালু হতে হয়, ইন ভ্যালু, তাহলে del H প্রেফারেবলি মাস্ট বি নেগেটিভ, প্রেফারেবলি নেগেটিভ। দ্যাট ডাজন্ট মিন কে পজিটিভ ভ্যালু হতে পারে না। যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে লেস পজিটিভ ভ্যালু। প্রেফারেবলি নেগেটিভ এর অর্থটা কি? del H মানে আমরা জানি H প্রোডাক্ট অফ মাইনাস H আর, তার মানে কি যে রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্টের এনার্জি সবসময়তেই লো রিজিয়নে থাকবে, তবে হচ্ছে কি del Hটা আমি নেগেটিভ ভ্যালুতে পাবো। ইটস সো সিম্পল অ্যাকচুয়ালি, থিওরিটিক্যালি অলসো। কীরকম না, যদি রিয়াক্ট্যান্ট দেখে যে সে যখন প্রোডাক্টটা ট্রান্সফর্ম করছে এবং প্রোডাক্টের এনার্জিটা লো, দ্যাট ডাজ মিন কে রিয়াক্ট্যান্টটা প্রোডাক্টে ট্রান্সফর্ম হলে সে আরও বেশি স্টেবল হতে পারছে। সো রিয়াক্ট্যান্টের একটা ইজ থাকে যে হ্যাঁ আমি প্রোডাক্টের দিকে যাব। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি একটা ন্যাচারাল প্রসেস যে প্রোডাক্টের এনার্জিটা রিয়াক্ট্যান্টের এনার্জির থেকে লো লেভেলে থাকে। যদি
যদি দেখা যায় যে ডেল এইচটা আমার পজিটিভ হচ্ছে কোনো কারণে, দ্যাট মিনস কি যে প্রোডাক্টের ভ্যালুটা রিঅ্যাক্টেন্টের ভ্যালুর থেকে হাই, কিন্তু সেই ক্ষেত্রে তার ভ্যালুটা হতে হবে হচ্ছে কি খুব লো পরিমাণ পজিটিভ হতে হবে, যাতে করে টিডিএলএসটা এটাকে ক্যান্সেল আউট করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে কি যে রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্টের মধ্যে এনার্জি গ্যাপটা কম, মানে যদি হাই হয়েও থাকে সেটা স্লাইটলি হায়ার, সো দ্যাট ইট ক্যান ইজিলি বি ক্যান্সেল আউট বাই টি ডেল এস। এখানে ডেল এস আমরা এন্ট্রপির সূত্র অনুযায়ী কি জানি, ডেল এস মাস্ট বি পজিটিভ। অর্থাৎ কি যে এন্ট্রপির বাই টার্মস থার্মোডাইনামিক্স থেকে আমরা শিখেছি যে এন্ট্রপির ভ্যালু যত বেশি হবে তত হচ্ছে গিয়ে সেটা স্পন্টানিয়াস প্রসেস। তাহলে যথারীতি রিঅ্যাক্ট্যান্ট থেকে যখন আমি প্রোডাক্টে যাচ্ছি তখন যদি দেখা যায় যে এন্ট্রপি কম হচ্ছে, দ্যাট মিনস কে এই ভ্যালুটা তখন পজিটিভ হয়ে যাবে। ডেল এস যদি ইনকেস নেগেটিভ হয় তাহলে ডেল এইচ এই টোটাল ভ্যালুটা হয়ে যাবে কি ডেল এইচ প্লাস টি ডেল এস, এবং এটা যদি পজিটিভ হয়ে যায় তখন কিন্তু রিঅ্যাকশানটা নন স্পন্টেনিয়াস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ডেল এসটাকে আমার সবসময়তেই কি পজিটিভ ভ্যালুতে থাকতে হবে যদি রিঅ্যাকশানটাকে স্পন্টানিটিটাকে মেনটেন করতে হয়। অর্থাৎ সেই সমস্ত রিঅ্যাকশানগুলো যেখানে দেখা যাবে যে ক্যাওসনেস বাড়ছে, অর্থাৎ রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্টে এন্ট্রপি বাড়ছে বা এন্ট্রপি সেম আছে, সেই ক্ষেত্রেও যদি দেখা যায় ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ, ডেল এস ইকুয়ালস টু 0, সেই ক্ষেত্রেও হচ্ছে গিয়ে কি আমার ওই রিঅ্যাকশানটা স্পন্টেনিয়াস হবে। ইটস লাইক একটা সিম্পল এক্সাম্পল দিয়ে এন্ট্রপির ফ্যাক্টটা বোঝানোর জন্য, আমরা অ্যালডিহাইড এর ক্ষেত্রে অ্যাসিটাল ফর্মেশন, হেমি অ্যাসিটাল ফর্মেশনের বিক্রিয়া যদি দেখি, যদি আমি এরকম একটা অ্যালডিহাইড নিই, ইন্টারমলিকিউলার যদি অ্যালডিহাইডসের মধ্যে আমি হেমি অ্যাসিটাল ফর্ম করতে চাই বা ইন্টারমলিকিউলার হেমি অ্যাসিটাল যদি ফর্মেশনের আমি একটা তথ্য ধরে থাকি, ধরে নিয়ে অ্যালকোহলের সাথে বিক্রিয়া হচ্ছে অ্যান্ড এটা এখানে এলো, হেমি অ্যাসিটালটা কীরকম দেখতে হবে অ্যাকচুয়ালি, ও মাইনাস এইচ যেমন ছিল রইল ও আর। এখানে দেখা যাচ্ছে কি যে দুটো মলিকিউল থেকে একটা মলিকিউল আসছে, অর্থাৎ এন্ট্রপি হচ্ছে নেগেটিভ, এবং সেই জন্য ইন্টারমলিকিউলার হেমি অ্যাসিটাল ফর্মেশন অপেক্ষা ইন্ট্রামলিকিউলার হেমি অ্যাসিটাল ফর্মেশন ইজ মোর ফেভারেবল। সেটা কীরকম, যদি কোনো একটা অ্যালডিহাইড এরকম থাকে, এবং সেইখান থেকে যদি হেমি অ্যাসিটালটা এরকম ফর্ম হয়, হেমি অ্যাসিটালটা যদি এরকম ফর্ম হয়, সেখানে দেখা যাচ্ছে কি একটাই মাত্র মলিকিউল ছিল, সেখান থেকে একটাই মাত্র মলিকিউল ফর্ম হয়েছে। সো দেয়ার এখানে ডেল এস এর ভ্যালুটা কখনোই হচ্ছে গিয়ে নেগেটিভ হয়নি, বা সোজা কথা একটা মলিকিউল থেকে একটা মলিকিউলে গেছে, ডেল এস এর ভ্যালুটা হচ্ছে কি 0 অবস্থায় আছে। তো এই জন্য দেখা যায় কি যে ইন্ট্রামলিকিউলার হেমি অ্যাসিটাল ফর্মেশন ইজ মোর ফেভারেবল দ্যান ইন্টারমলিকিউলার হেমি অ্যাসিটাল ফর্মেশন। তো এই গেল আমার রিঅ্যাকশন মেকানিজমের মধ্যে থার্মোডিনামিক আসপেক্টের ইম্পর্টেন্স। তাহলে আমরা কি শিখলাম থার্মোডিনামিক আসপেক্ট থেকে? এক, টু ডিটারমাইন if the reaction is feasible, 2 if feasible then how much is towards spontaneity. 3 if feasible then how much is towards spontaneity. 4 if feasible then how much is towards spontaneity. 5 if feasible then how much is towards spontaneity. 6 if feasible then how much is towards spontaneity. 7 if feasible then how much is towards spontaneity. 8 if feasible then how much is towards spontaneity. 9 if feasible then how much is towards spontaneity. 10 if feasible then how much is towards spontaneity. 11 if feasible then how much is towards spontaneity. 12 if feasible then how much is towards spontaneity. 13 if feasible then how much is towards spontaneity. 14 if feasible then how much is towards spontaneity. 15 if feasible then how much is towards spontaneity. 16 if feasible then how much is towards spontaneity. 17 if feasible then how much is towards spontaneity. 18 if feasible then how much is towards spontaneity. 19 if feasible then how much is towards spontaneity. 20 if feasible then how much is towards sponta
These two area is covered by the thermodynamic aspect of reaction mechanism. Now the second part, reaction kinetics. And what does that mean actually? Reaction kinetics. So this part is very much important. আমরা থার্মোডাইনামিক অ্যাসপেক্ট থেকে এটুকু তো বুঝলাম যে একটা রিয়াকশন পসিবল হবে কিনা বা স্পন্টানিয়াস হবে কিনা, সেইটা ওই থার্মোডাইনামিক্যালি আমরা ক্যালকুলেট করে একটা অ্যাজিউম করতে পারি যে রিয়াকশনটা কতটা স্পন্টেনিয়াস হবে বা কীরকম এনার্জি বাইরে থেকে সাপ্লাই করতে হতে পারে। ইটস লাইক ইফ ইট ইজ আ নন স্পন্টেনিয়াস রিয়াকশন তাহলে আমাকে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে, যদি স্পন্টেনিয়াস রিয়াকশন হয় তাহলে বাইরে থেকে এনার্জি সাপ্লাই যদিও বা করতে হয় সেটা খুব লেস অ্যামাউন্টে ইজিলি হচ্ছে গিয়ে ওই রিয়াকশনটাকে ঘটানো যায়। রিয়াকশন কাইনেটিক্স বলছে যদি রিয়াকশনটা দেখা যায় যে স্পন্টেনিয়াস রিয়াকশন এবং এটা ফিজিবল রিয়াকশন, তাহলে এইবার ওই রিয়াকশনটা যখন চলছে আন্ডার প্রসেস তখন রিয়াকশনটা কী রেটে বিক্রিয়া করছে, মানে এর পরে রিয়াকশনটা কতটা দ্রুততার সাথে সম্পন্ন হতে পারে বা ওই রিয়াকশনটার ছোট ছোট প্রত্যেকটা স্টেপে কটা মলিকিউল ইনভলভ থাকলো, রিয়াকশনের অর্ডার কীরকম, রিয়াকশনের ভেলোসিটি কীরকম, এই সমস্ত জিনিসগুলো রিয়াকশন কাইনেটিক্সের আন্ডারে পড়ে। তাহলে সেই ক্ষেত্রে ধরে নিই যে আমরা একটা বিক্রিয়া এ প্লাস বি থেকে সি প্লাস ডি, এইটা যদি রিয়াকশন হয় একটা আমাদের ফর এক্সাম্পল, এই রিয়াকশনের রেট আমরা কিভাবে প্রকাশ করে থাকি, মাইনাস ডিএডিটি ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু কনসেন্ট্রেশন অফ এ, অথবা যদি বি এর সাপেক্ষে প্রকাশ করতে যায় মাইনাস ডিবিডিটি ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু কনসেন্ট্রেশন অফ বি, অথবা যদি হোল রিয়াকশনের রেটটাকে আমরা একসাথে ডিটারমাইন করতে যাই আর ইকুয়ালস টু কে টু ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। এই যে কনসেন্ট্রেশন টার্মগুলো এইগুলোর উপর ডিপেন্ড করে যে একটা রিয়াকশনের অর্ডার কীরকম হবে। দ্যাট মিনস ওই রিয়াকশনটা কার কনসেন্ট্রেশনটার ওপরে বেশি ডিপেন্ড করছে। তো সেইখান থেকে আমরা একটা অ্যাজাম্পশন পেতে পারি যে টোটাল রিয়াকশনটা ঘটছে যেটা তার প্রাইম এলিমেন্টটা কোনটা, যে এলিমেন্টটা গোটা রিয়াকশনটাতে মেইন কি রোলটা প্লে করছে। ইটস লাইক যদি দেখা যায় যে গোটা রিয়াকশনটা শুধুমাত্র এর কনসেন্ট্রেশনটার উপর ডিপেন্ড করছে, অর্থাৎ রিয়াকশনের রেটটা যদি দেখা যায় যে শুধুমাত্র এর কনসেন্ট্রেশন টার্মের উপর ডিপেন্ডেন্ট, তাহলে রিয়াকশনটাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার রিয়াকশন এবং সেখানে টোটাল রিয়াকশনটা মলিকিউল এর স্ট্রাকচারাল অ্যাসপেক্ট বা আদার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। যদি দেখা যায় যে শুধু বি তাহলেও ফার্স্ট অর্ডার রিয়াকশন এবং সেক্ষেত্রে শুধুমাত্র বি এর উপর ডিপেন্ড করবে। আর যদি দেখা যায় যে রিয়াকশন রেটটা দুটোরই কনসেন্ট্রেশন টার্মের উপর ডিপেন্ড করছে অ্যান্ড ইজ ইন টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 1 রেঞ্জ, তাহলে কি না সেকেন্ড অর্ডার রিয়াকশন, অর্থাৎ রিয়াকশনটাতে এ এবং বি উভয় সাবস্ট্রেটের ভূমিকা সমান বা কিছু কম কিছু বেশি হলেও দুজনেরই কিন্তু ভূমিকা আছে। ফলস্বরূপ রিয়াকশনটা তখন বোথ দ্য মলিকিউলসকে একসাথে ইনভলভ করে তবে হচ্ছে গিয়ে প্রসিড করে। সো রিয়াকশন কাইনেটিক্সের মাধ্যমে আমরা সিম্পলি কি না ভেতরের পাথওয়ের ইনসাইড ভিউটাকে আমরা দেখতে পাই, যে একটা টোটাল যে ট্রান্সফরমেশন হচ্ছে ফ্রম দ্য রিয়াক্ট্যান্ট টু দ্য প্রোডাক্ট, সেই ট্রান্সফরমেশনের মধ্যে কোন মলিকিউলটা কীভাবে ইনভলভ হয়ে আছে, মলিকিউলগুলো নিজেদের মধ্যে কীভাবে ইনভলভ হয়ে আছে দিয়ে টোটাল ট্রান্সফরমেশনটা ঘটাচ্ছে, সেটা আমার রিয়াকশন কাইনেটিক্সের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে প্রেডিক্ট করতে পারি। তাহলে এইখানে আমার দুটো জিনিস খেয়াল করতে হবে। সেই দুটো জিনিস কি কি এবং রিয়াকশন কাইনেটিক্সের মধ্যে এনার্জি চেঞ্জ এই ব্যাপারটা খুবই হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ। তো যাই হোক, যে ব্যাপারগুলো আমাকে খেয়াল করতে হবে রিয়াকশন কাইনেটিক্সটা যখন স্টাডি করব, ফার্স্ট হচ্ছে গিয়ে অর্ডার অফ রিয়াকশন, সেকেন্ডলি হচ্ছে গিয়ে মলিকুলারিটি অফ রিয়াকশন। আমরা রিয়াকশন কাইনেটিক্স চ্যাপ্টারে অলরেডি পড়েছি যে মলিকুলারিটি অফ রিয়াকশন solely depends upon order of a reaction, but it's not the fact that molecularity always be equals to order of a reaction. সবসময় যে অর্ডার অফ এ রিয়াকশন মলিকুলারিটি অফ রিয়াকশন সমান হবে এর কোনো মানে নেই, ডিফারেন্ট হতেই পারে। বাট ইন মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় কি যে অর্ডার অফ আ রিয়াকশন ডিটারমাইন
how much the molecularity will be of a reaction. That means order of a reaction, if this is a first order reaction, then most cases দেখা যায় কি সেই সমস্ত রিয়াকশনগুলোর molecularity 1 হয়. If this is second order reaction, then most cases দেখা যায় molecularity of the reaction is actually 2. এখন অর্ডার অফ এ রিয়াকশন এটা আবার ভ্যারিয়েবল. ইটস লাইক আমি যদি একটা বিক্রিয়া বলি a প্লাস বি থেকে প্রোডাক্ট, যদি আমি শুধু এর সাপেক্ষে ডিটারমাইন করতে যাই যে বিক্রিয়াটা এ সাবস্ট্রেটটার উপর ডিপেন্ড করে কেমন রেটে বিক্রিয়া করছে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি কি দেখব যে শুধুমাত্র এর সাপেক্ষে বিক্রিয়াটা অলওয়েজ হচ্ছে গিয়ে ফার্স্ট অর্ডার হবে. কিন্তু যদি ওভার দ্য অল রিয়াকশনের রেট ক্যালকুলেট করতে যাই তখন হয়তো দেখা গেল কি যে বিক্রিয়াটা এর কনসেন্ট্রেশনটা বি এর কনসেন্ট্রেশন দুটোর ওপরেই ডিপেন্ড করছে এবং সেই ক্ষেত্রে রিয়াকশানটা হয়ে যায় সেকেন্ড অর্ডার রিয়াকশান. অ্যান্ড ইন দ্যাট কেস দ্য মলিকুলারিটি উইল বি 2. If we conclude about only A, order will be 1. But যদি ইন অ্যাকচুয়াল এ এবং বি দুটোরই কনসেন্ট্রেশন টার্মের উপরে ওভার দ্য হোল রিয়াকশন রেট যদি সেকেন্ড অর্ডার হয় তাহলে তার মলিকুলারিটি দেখা যাবে কি 2. এবং মলিকুলারিটি আমরা কাকে বলে থাকি না, ইন্টারমিডিয়েট স্টেজে একটা ট্রান্সফরমেশন যখন হচ্ছে রিয়াক্ট্যান্ট থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, ঠিক সেই টাইমে যে কয়টা মলিকিউল ইনভলভ থাকবে, যে কয়টা টাইপের মলিকিউল অ্যাকচুয়ালি, যে কয়টা মানে সংখ্যাতে 1 বা 2 নয়, যে কয়টা টাইপের মলিকিউল ইনভলভ থাকছে, ইটস লাইক সাবস্ট্রেট অ্যান্ড রিয়েজেন্ট দুটোরই যদি মলিকিউল ইনভলভ থাকে, যদি শুধু সাবস্ট্রেটের মলিকিউল ইনভলভ থাকে তাহলে সেই ক্ষেত্রে যে কটা টাইপের মলিকিউল ইনভলভ থাকছে তাকে আমরা বলে থাকি মলিকুলারিটি অফ রিয়াকশন. তাহলে এই দুটো থেকে আমরা একটা প্রাইমারিলি ধারণা পেতে পারি যে একটা রিয়াকশন যখন রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে যাচ্ছে তখন ও অ্যাকচুয়ালি কোন কোন মলিকিউলগুলোর উপরে নির্ভর করে নিজের ট্রান্সফরমেশনটা ঘটাচ্ছে প্রোডাক্টের দিকে. আর এই যে মাঝখানে বললাম ইন্টারমিডিয়েট স্টেজ, হোয়াট ইজ দ্যাট ইন্টারমিডিয়েট স্টেজ? সাপোজ একটা ইন্টারেস্টিং ছবি ধরে নিই যে এরকম আমি একটা ছবি এঁকেছিলাম. এবার এই ছবিটার সঙ্গে আমি একটা পিস জয়েন করাবো এরকম টাইপের. দুটো পিস যখন জয়েন করাচ্ছি তখন দেখা যাচ্ছে কি যে ফার্স্টলি এই দুটো কাছাকাছি আসছে, সেকেন্ডলি এই দুটো মার্জ হচ্ছে, থার্ডলি এইখান থেকে এবার আমি ছবিটাকে হচ্ছে গিয়ে এটা হচ্ছে স্টার্ট আর আমার টার্গেট হচ্ছে এইরকম দুটো মলিকিউল এইখান থেকে, এটা হচ্ছে টার্গেট. তাহলে এইখান থেকে এইটা করতে গিয়ে দেখা যাচ্ছে কি এই দুটোর মধ্যে রিয়াকশন হয়ে প্রথমে এরকম একটা ট্রান্সফরমেশন হচ্ছে, যে ট্রান্সফরমেশনটা হচ্ছে ইন্টারমিডিয়েট, ইটস রিলেটেড টু দ্য প্রোডাক্ট অ্যান্ড দ্য রিয়াক্ট্যান্ট অলসো. ঠিক এই ক্ষেত্রে এরপরে আমি যদি ভাঙি, ধরে নিই এইখান থেকে যদি ছবিটাকে আমার ভাঙা হলো, তাহলে আমি কীরকম পাবো ছবিটা? এইটা পেলাম প্লাস এটা পেলাম, মোস্টলি প্রায় সমান. তো তার মানে কি যে এই যে ট্রান্সফরমেশনটা ঘটেছে এটা 1 নাম্বার স্টেজ, 2 নাম্বার স্টেজ, 3 নাম্বার স্টেজে গিয়ে আমাকে অ্যাকচুয়ালি টার্গেটটাকে পেতে সাহায্য করেছে. এই যে মাঝখানের যে বিভিন্ন ধাপগুলো, এগুলোকে প্রত্যেকটাকে আমরা বলে থাকি কি ট্রানজিশন স্টেট, অবস্থার অন্তর পরিবর্তন বা অবস্থান্তর. তাহলে এই যে ট্রানজিশন স্টেটগুলো, এই ছোট ছোট স্টেজগুলোই ডিটারমাইন করে যে রিয়াক্ট্যান্ট থেকে কিভাবে প্রোডাক্টে আসবে. এর মধ্যে একটা স্টেজকে আমি বললাম ইন্টারমিডিয়েট. এরকম ছোট ছোট অনেকগুলো স্টেজ থাকবে যেগুলো প্রত্যেকটা হবে ট্রানজিশন স্টেট, এদের লাইফ টাইম 0, অর্থাৎ জাস্ট তৈরি হবে ভাঙবে, তৈরি হবে ভাঙবে, তৈরি হবে ভাঙবে. ইন্টারমিডিয়েট উইল হ্যাভ আ লাইফ স্প্যান গ্রেটার দ্যান দ্য ট্রানজিশন স্টেট বাট ভেরি 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 মাচ লেস দ্যান দ্য প্রোডাক্ট. অর্থাৎ
এর খানিকক্ষণ হলেও একটা স্থায়িত্ব থাকবে, যে স্থায়িত্বটা সব ক্ষেত্রে যে মেজারেবল হবে তা না। কিছু কিছু ক্ষেত্রে আইসোলেট করে মেজার করা যায়, স্টাডি করা যায়, বাট কিছু কিছু ক্ষেত্রে আইসোলেট করা যায় না, বাট স্টাডি করা যায় থ্রু স্পেকট্রোস্কোপিক্যাল ভ্যারাইটিস টাইপ অফ স্পেকট্রোস্কোপিক্যাল আসপেক্ট। But it has, intermediate has a lifetime span greater than transition state, but very, very, very much less than the product. এখন এই ট্রানজিশন স্টেট আর ইন্টারমিডিয়েট স্টেট এগুলো যে ফর্ম হয়, তার মানে কি এদের একটা এনার্জির তারতম্য ঘটে। আমি প্রথমেই যেটা বলেছিলাম যে একটা রিঅ্যাক্টেন্ট একটা প্রোডাক্টে যে পরিবর্তিত হতে চায় বা হয়, এটা সব সময়তেই কি রিঅ্যাক্টেন্টটার একটা লোভ থাকে যে আমি আরও বেটার স্টেবিলিটি পাবো। ইটস লাইক ফর আস অ্যাজ উই সি ইন রিয়ালিটি, কে আমরা যখন বাচ্চা থাকি তখন আমাদেরকে বলা হয় কি যে তুমি এতদূর পর্যন্ত পড়াশোনা করে নাও, তারপর দেখবে তোমাকে আর কেউ কিছু বলবে না। তো আমরা সেই আশাটা নিয়ে বড় হতে থাকলাম যে আফটার দ্যাট স্টেজ উই উইল গেট স্টেবিলাইজড। আবার যখন সেই স্টেজে পৌঁছলাম তারপরে মনে হলো না, এটাতে তো ঠিকঠাক হচ্ছে না, আরেকটু বেটার করতে হবে, আরেকটু বেটার করতে হবে। ইটস লাইক কি আমরা সবসময় একটা হোপে থাকি যে আমাদের স্টেবিলিটি গেইন করতে হবে, এবং সেই করতে করতে আমাদের কিন্তু অবস্থার পরিবর্তন হতে থাকে। দিস ইজ ফর সেম ফর দ্য ফ্রম দ্য রিঅ্যাক্টেন্ট টু দ্য প্রোডাক্ট। একটা রিঅ্যাক্টেন্ট সবসময় চায় প্রোডাক্টে আমার বেটার স্টেবিলিটি অ্যাটেন্ড হবে। এবার বেটার স্টেবিলিটি অ্যাটেন্ড হওয়ার অর্থ একটাই, সেটা হচ্ছে গিয়ে এনার্জিটা আমার লো লেভেলে নামবে। রিঅ্যাক্টেন্টের যে হাই এনার্জি আছে, প্রোডাক্টে হচ্ছে গিয়ে এনার্জিটা আমার লো লেভেলে যাবে। এই ট্রান্সফরমেশনটা হওয়ার পথে এই যে ট্রানজিশন স্টেট, ইন্টারমিডিয়েট, এদের যে পরিবর্তনটা হচ্ছে এইখানে, তাহলে এনার্জির চেঞ্জটা কীরকম হয়। সো যেটা আমি দেখলাম যে ট্রানজিশন স্টেট যেহেতু ইট হ্যাজ লাইফ টাইম অফ 0, তার মানে কি ইট ইজ হাইলি আনস্টেবল স্টেট। তার মানে এখানে এনার্জিটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে গিয়ে বেড়ে গেছে, যে কারণে সে ওই স্টেটটাতে থাকতে চাইছে না, ভেঙে যাচ্ছে, আবার ভাঙছে, আবার ভাঙছে। এর ফলে বিভিন্ন টুকরো টুকরো ট্রানজিশন স্টেটে প্রচুর হাই এনার্জির তারতম্য ঘটার জন্য ভাঙতে ভাঙতে শেষে প্রোডাক্টে অ্যাটেন্ড করছে। মাঝখানে একটা শর্ট টাইম স্প্যান পাচ্ছে, যেটাকে আমরা ইন্টারমিডিয়েট বলি। সেই ইন্টারমিডিয়েটটাও যেহেতু স্থায়ী নয়, প্রোডাক্টে ভেঙে যায়, তার মানে তারও এনার্জিটা হাই বাট লেস দ্যান ট্রানজিশন স্টেট। সো আমরা যদি এটাকে গ্রাফিক্যালি প্লট করতে যাই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, ধরে নিয়ে একটা রিঅ্যাক্টেন্ট এই স্টেজে ছিল, সে দুটো ট্রানজিশন স্টেটের মাধ্যমে প্রোডাক্টে কনভার্ট হচ্ছে। তাহলে প্রথমেই তার এনার্জিটা বাড়তে থাকলো। এইদিকে যদি আমি এনার্জিকে রিপ্রেজেন্ট করি অ্যাকর্ডিং টু ওয়াই অ্যাক্সিস, অ্যাকর্ডিং টু এক্স অ্যাক্সিস যদি আমি রিঅ্যাকশন প্রোগ্রেসকে দেখাতে থাকি, বা রিঅ্যাকশন কোঅর্ডিনেট, হোয়াট এভার ইট ইজ ইউ মে কল, রিঅ্যাক্টেন্টের এনার্জিটা তাহলে প্রথমেই কী হবে, ট্রানজিশন স্টেট পর্যন্ত প্রচণ্ড হাই থাকবে। এবার ট্রানজিশন স্টেটটা একটা ছোট্ট লাইফ স্প্যান পাচ্ছে, যেখানে হচ্ছে কি একটুক্ষণের জন্য স্টেবল, যেটাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট। তারপরে হচ্ছে কি আবার সে নতুন ট্রানজিশন স্টেটে যাচ্ছে, যেটাকে বলবো ট্রানজিশন স্টেট 2, এবং তারপর দেখা যাচ্ছে সে ভেঙে প্রোডাক্টে কনভার্টেড হচ্ছে। এই যে স্টেটটা, এইখানে যে এনার্জিটা, এই এনার্জিটা হচ্ছে কি প্রোডাক্টের ফাইনাল এনার্জি, এবং দেখা যাচ্ছে কি প্রোডাক্টে গিয়ে সে স্টেবল হচ্ছে। এখন কোনো ক্ষেত্রে কি প্রোডাক্টের এনার্জি রিঅ্যাক্টেন্ট এনার্জির থেকে হাই হতে পারে না? হ্যাঁ, হতেই পারে। এটা আমি প্রোডাক্ট ড্যাশ ধরে নিলাম, হতেই পারে। বাট রাদার উই ক্যালকুলেট দিস অ্যাজ কে ট্রানজিশন স্টেটের থেকে তো প্রোডাক্টের এনার্জি অনেকটাই লো, এবং যখন সে ট্রানজিশন স্টেট 1 থেকে ট্রানজিশন স্টেট 2-এ চলে গেছে, তখন ট্রানজিশন স্টেট 2 থেকে এই যে ট্রানজিশন স্টেট 2, এর আমি যদি গ্যাপটা ডিটারমাইন করি, প্রোডাক্টের থেকে এর গ্যাপটা, এনার্জি গ্যাপটা যদি ধরে নিই ডেল E2, যদি ট্রানজিশন স্টেট 2 এর রিঅ্যাক্টেন্টের গ্যাপটা ধরে নিই ডেল E1, আচ্ছা এটা ডেল E2 না ধরে ডেল EP ড্যাশ ধরি একটা, আর একটা হচ্ছে ডেল EP প্রোডাক্টের জন্য ধরি, আর একটা ডেল E রিঅ্যাক্টেন্টের জন্য ধরি। কার থেকে? ট্রানজিশন স্টেট 2 এর থেকে। তো যখন দেখবো ডেল EP লেস দেন ডেল ER, তার মানে সেই ক্ষেত্রে আমার এটাকে এনথালপি ধরি সবচাইতে ভালো,
ডেল এইচ ধরে নিই, ডেল এইচ পি ড্যাশ ডেল এইচ পি। যখন দেখব ডেল এইচ পি ইজ লেস দেন ডেল এইচ আর, তার মানে কি ডেল এইচ ইজ অফ নেগেটিভ ভ্যালু। সেই ক্ষেত্রে আমরা এই বিক্রিয়াটাকে বলবো কি তাপদায়ী বিক্রিয়া অথবা exothermic reaction, which actually supports spontaneity of a reaction. যদি দেখি যে ডেল এইচ পি ড্যাশ ইজ গ্রেটার দেন ডেল এইচ আর, তাহলে কি ইটস এন্ডোথার্মিক রিয়াকশন। বা বাংলাতে বলে তাপগ্রাহী বিক্রিয়া, অর্থাৎ বাইরে থেকে একে তাপ দিতে হয়। সেই ক্ষেত্রে ডেল এইচ বিকামস পজিটিভ অ্যান্ড দেয়ার আফটার টি ডেল এস প্লেস দ্য কি রোল টু অ্যাটেন্ড ডেল জি আর নেগেটিভ ভ্যালু। সেইভাবে বিক্রিয়াটা হচ্ছে গিয়ে প্রসিড করে। তো দুটো কেসই হতে পারে, বাট হোয়াট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যাট ইজ দিস পার্ট, যে when there are several transition states involved in or multi-step reaction, there will be an intermediate stage which will reside in the well of two transition states. মানে কি যে যখন একটা মাল্টিস্টেপ রিয়াকশনে অনেকগুলো ট্রানজিশন স্টেট ইনভলভ থাকবে, তখন দেখা যাবে কি যে একটা ইন্টারমিডিয়েট স্টেজ থাকবে, যে ইন্টারমিডিয়েট স্টেজটা প্রোডাক্টে তাকে হতে সাহায্য করবে, প্রোডাক্টে কনভার্ট হতে সাহায্য করবে। সেই ইন্টারমিডিয়েট স্টেজের এনার্জিটা সবসময় আশেপাশে ট্রানজিশন স্টেটগুলোর থেকে ডাউনে, বা ওটাকে আমরা কুয়ো হিসাবে যদি কল্পনা করি, ইটস এ এনার্জি, ইটস অ্যাকচুয়ালি আ এনার্জি ওয়েল। এই এনার্জি ওয়েলের ভেতরে থাকে ট্রানজিশন স্টেটটা হচ্ছে একটা পার্ট, ট্রানজিশন স্টেট ওয়ানটা একটা পার্ট, তার ভেতরে একটা কুয়োর মতো অবস্থাতে ইটস লাইক এনার্জি ওয়েল, ইন্টারমিডিয়েট স্টেজটা সেখানে রিসাইড করে। তাহলে রিয়াকশন কাইনেটিক্স আমাদেরকে কি আইডিয়া দিচ্ছে যে বিভিন্ন রকম এনার্জি ট্রান্সমিশন বা ট্রানজাকশন হোয়াট এভার ইট ইজ, বিভিন্ন রকম এনার্জি ট্রান্সমিশনের মাধ্যমে একটা রিয়াকশন কিভাবে ধীরে ধীরে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে কনভার্টেড হয়। এখন যেটা বলছিলাম, এখানে এনার্জি টার্ম আমরা কি কি পেতে পারি। ফার্স্ট অফ অল অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনথালপি, and activation entropy। এই তিনটে জিনিসই হচ্ছে গিয়ে এখানে ইনক্লুডেড থাকে, এবং সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে কিভাবে রিপ্রোডিউস করি যে ডেল জি ড্যাগার্ড ইকুয়ালস টু ডেল এইচ ড্যাগার্ড মাইনাস টি ডেল এস ড্যাগার্ড। অ্যাক্টিভেশন এনার্জিটা কি? অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে, ধরে নিচ্ছি আমি একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন। সিঙ্গেল স্টেপ মানে আমার এতগুলো ট্রানজিশন স্টেট থাকবে না, জাস্ট রিয়াক্ট্যান্টটা হচ্ছে গিয়ে বিক্রিয়া করবে, প্রোডাক্টে হচ্ছে গিয়ে ডাইরেক্ট গিয়ে উপনীত হবে। তো সেই ক্ষেত্রে তার একটাই মাত্র স্টেজ থাকবে যেটাতে সে প্রোডাক্টে উপনীত হওয়ার মতো করে রেডি হতে চাইছে, সেইখানে একটা আনস্টেবল স্টেজ আসবে। সেই আনস্টেবল স্টেজটা যেটাকে আমরা বলছি রিয়াকশন ইন্টারমিডিয়েট, আরসি ইন্টারমিডিয়েট। এই যে ইন্টারমিডিয়েটের অবস্থাতে তার যে পরিমাণ এনার্জি, রিয়াক্ট্যান্টে যে পরিমাণ এনার্জি ছিল, এই যে গ্যাপটা, অ্যাক্টিভেশন এনার্জি ইকুয়ালস টু ই ড্যাগার মাইনাস ই অফ
activation enthalpy is equals to H dagger minus H reactant. Same activation entropy is equals to S dagger minus S reactant. প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু নয়, বারবার এটা মাথায় রাখা দরকার যে ইন্টারমিডিয়েট স্টেজের এনার্জির থেকে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি মাইনাস করলে যে পরিমাণ এনার্জিটা পাবো সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এবং এটাকে অ্যাক্টিভেশন এনার্জি কেন বলা হয়? কারণ এই ন্যূনতম পরিমাণ এনার্জিটা সে গেইন করার পরে সে প্রোডাক্টে ভাঙছে। অর্থাৎ যে কোনো একটা রিয়াকশনকে প্রোডাক্টের দিকে পুশ করতে গেলে আমাকে একটা ন্যূনতম স্টার্টিং এনার্জি ওই রিঅ্যাক্ট্যান্টটাকে দিতেই হবে, যেটা হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট টু দ্য এনার্জি, দ্য ডিফারেন্স বিটুইন দ্য এনার্জি অফ রিয়াকশন ইন্টারমিডিয়েট অ্যান্ড দ্য এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। অর্থাৎ সেটাকে আমরা বলে থাকছি অ্যাক্টিভেশন এনার্জি। ওই অ্যাক্টিভেশন এনার্জিটা যে মুহূর্তে আমরা প্রদান করব তারপরেই রিয়াকশনটা হচ্ছে গিয়ে প্রোডাক্টের দিকে প্রসিড করবে। এবার প্রোডাক্টের এনার্জি ইট মে বি লেস দেন রিঅ্যাক্ট্যান্ট অর মে বি গ্রেটার দেন রিঅ্যাক্ট্যান্ট, ডিপেন্ডিং আপন দ্যাট ফ্যাক্টর we will call the reaction as exothermic reaction and endothermic reaction respectively. That doesn't matter. তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কাকে বলে বুঝলাম, অ্যাক্টিভেশন এনথালপি কাকে বলে বুঝলাম, অ্যাক্টিভেশন এন্ট্রপি কাকে বলে বুঝলাম। এবার অ্যাক্টিভেশন এনার্জির সঙ্গে রিঅ্যাকশন রেটের সম্পর্কটা কি? অ্যাক্টিভেশন এনার্জির সাথে রিঅ্যাকশন রেটের সম্পর্ক হলো we know K equals to A into e to the power minus EA by RT. এই যে EA, this is called activation energy, energy for activation. তাহলে এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু e to the power minus EA by RT আছে, that does mean as EA increases reaction rate K decreases. যত এনার্জি অফ অ্যাক্টিভেশন হাই হবে তত রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন উইল বি অফ লোয়ার ভ্যালু। তার মানে যদি অ্যাক্টিভেশন এনার্জি বেশি হাই হয়ে যায় তাহলে সেই রিয়াকশনটা একদম প্রায় হবে না বলে গণ্য করলেই চলে। সো দিস ইজ দ্য রিলেশন বিটুইন দ্য অ্যাক্টিভেশন এনার্জি অ্যান্ড দ্য reaction constant. Now, according to this, we have a postulate called Hammond postulate, which helps us to correlate between the energy diagram and the structure of the reactant and the product. Hammond postulate কি বলছে? Hammond postulateর মতে যখন একটা মাল্টি স্টেপ রিয়াকশন হবে তখন ইনিশিয়াল ট্রানজিশন স্টেট এর এনার্জিটা রিয়াক্ট্যান্টের এনার্জির কাছাকাছি থাকে, ফাইনাল ট্রানজিশন স্টেটের এনার্জিটা প্রোডাক্টের এনার্জি স্টেটের কাছাকাছি থাকে। যদি সিঙ্গেল স্টেপ রিয়াকশন হয় তাহলে ইন্টারমিডিয়েট যে কম্পাউন্ডটা হবে তার এনার্জি স্টেটটা মে কোরিলেট উইথ বোথ, আইদারলি উইথ দ্য প্রোডাক্ট অর উইথ দ্য রিয়াক্ট্যান্ট। এবার এই এনার্জি স্টেটটার দ্বারা আমরা কি মানে এর সাথে অন্য গুরুত্বপূর্ণ বিষয়টা কি? অন্য গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এটা, হ্যামন্ড পস্টুলেটের মতে যে যখন একটা রিয়াক্ট্যান্ট থেকে আমি প্রোডাক্ট পাচ্ছি, ইট উইল বি লাইক, যদি এনার্জি ডায়াগ্রাম আঁকি, ধরে নিচ্ছে একটা মাল্টিস্টেপ রিয়াকশন যার TS1 আছে, ইন্টারমিডিয়েট আছে, TS2 আছে অ্যান্ড দেন প্রোডাক্ট আছে, TS2 আছে অ্যান্ড দেন প্রোডাক্ট আছে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েটটা। TS1 এর স্ট্রাকচার উইল রিজেম্বল টু দ্যাট অফ রিয়াক্ট্যান্ট, স্ট্রাকচার রিজেম্বলেন্স। আর TS2 এরটা will resemble to that of product. The intermediate structure will resemble to both of them. এটাকে যদি একটু সিম্পলিফাই করে বুঝতে চাই
তাহলে কি না প্রাথমিক ট্রানজিশন স্টেটটা এর স্ট্রাকচারটা এমনই হয় যেটা রিঅ্যাকট্যান্টের সঙ্গে অনেকটা হচ্ছে গিয়ে সামঞ্জস্য রাখে। অন্তিম ট্রানজিশন স্টেটটা স্ট্রাকচারটা এমনই হয় যেটা প্রোডাক্টের স্ট্রাকচারের সাথে সামঞ্জস্য রাখে মাল্টি স্টেপ রিঅ্যাকশনের ক্ষেত্রে। ইন্টারমিডিয়েটের স্ট্রাকচারটা এমনই হয় যেটা রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট দুটোর সাথেই সামঞ্জস্য রাখে। ধরে নিই আমি একটা রিঅ্যাকশন এরকম CL, এই C এর আরও 3টে বন্ড আছে, এটা ধরে নিচ্ছি OH মাইনাসের সাথে রিঅ্যাকশন করছে, এই OH মাইনাসটা গিয়ে রিপ্লেস করবে অ্যাকচুয়ালি Clকে। থ্রু দ্য ইন্টারমিডিয়েট we get the product like this. এখানে আমি ইন্টারমিডিয়েটের স্ট্রাকচারটা এঁকেছি। অ্যাকর্ডিং টু দিস পস্টুলেট ইন্টারমিডিয়েটের স্ট্রাকচারটা বোথ দ্য রিঅ্যাকট্যান্ট অ্যান্ড দ্য প্রোডাক্ট দুটোর সাথে হচ্ছে কি রিজেম্বল করে। দেখে নি রিজেম্বল করছে কিনা। CCl প্রোডাক্ট COH COH, so it resembles both the structure of the reactant and the product. এখন যদি এই ট্রানজিশন স্টেটগুলোকে বিচার করতে যায় যে কোন কোন দুটো ট্রানজিশন স্টেটের সাথে এই ইন্টারমিডিয়েটটা ফর্ম হয়েছে, কোন কোন দুটো ট্রানজিশন স্টেট ছিল, তাহলে এই রিঅ্যাকশনটা ট্রানজিশন স্টেট 1 যেটা হবে সেটা কি না ধীরে ধীরে CCl বন্ডটা প্রথমে উইকেন্ড হবে। সো CCl এই বন্ডটার মধ্যে ধীরে ধীরে দূরত্ব বাড়ছে। দেন ইন্টারমিডিয়েট ইজ লাইক দিস, কি না OH মাইনাস আয়নটা ধীরে ধীরে কার্বনের দিকে অ্যাপ্রোচ করছে। সো দেন দিস উইল বি দ্য ইন্টারমিডিয়েট স্ট্রাকচার। ট্রানজিশন স্টেট 2টা কি হবে, ইট উইল রিজেম্বল উইথ দ্য স্ট্রাকচার অফ দ্য প্রোডাক্ট। সেখানে কি দেখা যাচ্ছে যে Clটা আমার বেরিয়ে গেছে আর OH এর সাথে এর বন্ডিংটা ধীরে ধীরে স্ট্রং হচ্ছে। So this will be the transition state 2. Finally the product will get when the bond becomes solid. তাহলে দেখা যাচ্ছে কি যে ট্রানজিশন স্টেট 2 এর স্ট্রাকচারটা রিজেম্বল করছে অ্যাকচুয়ালি প্রোডাক্টের সাথে। সো এইখানে এইভাবে হচ্ছে গিয়ে কি না আমরা হ্যামন্ড পস্টুলেটের মাধ্যমে আমরা একটা অ্যাজিউম করতে পারি যে ট্রানজিশন স্টেট এর সাথে স্ট্রাকচারালি রিজেম্বলেন্সটা কোন ক্ষেত্রে হচ্ছে গিয়ে কার দিকে থাকবে, আইদার রিঅ্যাকট্যান্টের ক্ষেত্রে অর হচ্ছে গিয়ে প্রোডাক্টের ক্ষেত্রে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা রিঅ্যাকশন কাইনেটিক ডাটার রিঅ্যাকশন মেকানিজমের উপরে কি গুরুত্ব সেটা দেখছিলাম। এখন উইথ অল দিস নলেজ হাউ ক্যান উই এক্সামিন আ টোটাল রিঅ্যাকশন মেকানিজম। তাহলে একটা টোটাল রিঅ্যাকশনকে ইনভেস্টিগেট করতে হলে আমরা যে যে পয়েন্টগুলো এক জায়গায় এনে একটা রিঅ্যাকশন মেকানিজমকে স্টাডি করতে পারবো, তার 1 নাম্বার হলো কাইনেটিক ডাটা, 2 নাম্বার হলো রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটটাকে স্টাডি করার জন্য আইসোলেশন অফ ইন্টারমিডিয়েটস, 3 নাম্বার হলো আইসোটোপ লেবেলিং, 4 নাম্বার হলো ক্রস ওভার এক্সপেরিমেন্টস, 5 নাম্বার হলো স্টিরিওকেমিক্যাল অ্যাসপেক্ট, 6 নাম্বার হলো ট্র্যাপিং এক্সপেরিমেন্ট। এই 6টা জিনিসের উপর ভিত্তি করে একটা টোটাল রিঅ্যাকশন মেকানিজমটাকে স্টাডি করা যায়। একের পর এক ব্যাপারগুলোতে ফিরে আসি। কাইনেটিক ডাটা দ্বারা আমরা কাইনেটিক ডাটা মিনস রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট,
and activation energy and thus all kinetics data which are relevant to the reaction. এগুলোর থেকে আমরা প্রেডিক্ট করতে পারবো যে রিয়াকশনটা রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে কতটা ইজিলি কনভার্টেড হতে পারে। 2 নম্বর হলো আইসোলেশন অফ ইন্টারমিডিয়েটস। আইসোলেশন অফ ইন্টারমিডিয়েটসে প্রয়োজনীয়তাটা কোথায়? একটা ইন্টারমিডিয়েটকে যদি আমরা আইসোলেট করতে পারি, সেই ক্ষেত্রে ইন্টারমিডিয়েটটাকে স্টাডি করলে অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াসলি সেড হ্যামন্ড পস্টুলেট উই ক্যান ইজিলি ডেপিক্ট ফ্রম দ্য রিয়াক্ট্যান্ট টু দ্য প্রোডাক্ট, যে আমার রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টটা কী রকম হেরফের ঘটতে পারে স্ট্রাকচারালি অ্যান্ড এনার্জেটিক্যালি। 3 নম্বর হলো আইসোটোপ লেভেলিং এফেক্ট। আইসোটোপ লেভেলিং এফেক্ট এর প্রয়োজনীয়তাটা কোথায়? যখন একটা ইন্টারমিডিয়েট থেকে বা একটা রিয়াক্ট্যান্ট থেকে আমি প্রোডাক্টে যাচ্ছি, রিয়াক্ট্যান্টের অ্যাকচুয়ালি কোন অ্যাটমটা বা অ্যাকচুয়ালি কোন পার্টটা রিয়াক্ট্যান্টের মধ্যে সাবস্টিটিউটেড হচ্ছে অন্য কোনো পার্টের দ্বারা, সেই জিনিসটাকে আরও ফাইনলি ডিফাইন করার জন্য আইসোটোপ লেভেলিং এক্সপেরিমেন্ট করা হয়। ইটস লাইক একটা নর্মাল প্রোডাক্টের জায়গায় যদি একটা আইসোটোপ ইউজ করি, তাহলে ওই আইসোটোপটা ধরে আমরা বুঝতে পারবো যে ওই আইসোটোপটা গিয়ে কোন জায়গায় অ্যাটাচ হয়েছে। তাহলে সেইখান থেকে আমরা বুঝতে পারবো যে রিয়াকশানটার মধ্যে ওই রিয়াক্ট্যান্টগুলোর অ্যাকচুয়াল কোন কোন পার্টগুলো অ্যাক্টিভেটেড হয়ে আমার প্রোডাক্টটাকে ফর্ম করেছে। 4 নম্বর হলো ক্রস ওভার এক্সপেরিমেন্ট। ক্রস ওভার এক্সপেরিমেন্ট সেই সমস্ত ক্ষেত্রে করা হয় যেখানে রিঅ্যারেঞ্জমেন্টের একটা ধারণা থেকে থাকে। রিঅ্যারেঞ্জমেন্ট মিনস একটাই মলিকিউল, তারই কোনো একটা পার্ট থেকে গিয়ে অন্য একটা পার্টে গিয়ে অ্যাটাচ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সেটা ইন্টারমলিকিউলার হচ্ছে নাকি ইন্ট্রামলিকিউলার হচ্ছে, সেই সমস্ত আসপেক্টগুলোকে স্টাডি করা, সেটা ক্রস ওভার এক্সপেরিমেন্টের মাধ্যমে করা হয়। স্টিরিওকেমিক্যাল আসপেক্ট। স্টিরিওকেমিক্যাল আসপেক্টটা আমি একদম প্রথমেই আলোচনা করেছিলাম, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। স্টিরিওকেমিক্যাল আসপেক্টটা যদি আমরা স্টাডি করে থাকি তাহলে বুঝতে পারবো যে প্রোডাক্টটা তৈরি করছি সেই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আমার, বা যে প্রোডাক্টটা ফর্ম হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কী রকম, মানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট বিভিন্ন রকম হতে পারে। যেহেতু স্টিরিওকেমিস্ট্রি মিনস স্পেস ওরিয়েন্টেশন অফ অ্যাটমস, তাহলে ওই একটাই প্রোডাক্ট তার শুধুমাত্র অ্যাটমগুলো স্পেসে চেঞ্জ হওয়ার জন্য, তার পজিশনটা চেঞ্জ হওয়ার জন্য প্রোডাক্টটার অপটিক্যাল নেচার কীরকম চেঞ্জ হতে পারে বা আদার কোনো নেচার কীরকম চেঞ্জ হতে পারে, সেটা স্টিরিওকেমিক্যাল আসপেক্ট থেকে আমরা বিচার করতে পারবো। ট্র্যাপিং এক্সপেরিমেন্ট ইজ লাইক যে কোনো একটা ইন্টারমিডিয়েট, স্পেশাল ইন্টারমিডিয়েট, সেটাকে আমরা ট্র্যাপ করলে বুঝতে পারবো যে ওই ট্র্যাপড যে প্রোডাক্টটা পেলাম সেই প্রোডাক্টটা পেয়েছি একমাত্র ওই ইন্টারমিডিয়েটটার জন্য, অর্থাৎ ওই ইন্টারমিডিয়েটটাই যে ফর্ম হয়েছিল সেটা কনফার্ম হওয়ার জন্য ট্র্যাপিং এক্সপেরিমেন্টের দরকার। যদি আমরা এর মধ্যে হচ্ছে গিয়ে থ্রু এক্সাম্পল কিছু হচ্ছে গিয়ে বুঝতে চেষ্টা করি, তাহলে ইট উইল বি লাইক, ধরে নিচ্ছি প্রথমে আইসোলেশন অফ ইন্টারমিডিয়েটস। কাইনেটিক ডাটা ইজ অল অ্যাবাউট ডাটা ক্যালকুলেশন। সো এতক্ষণ ধরে ওইটা নিয়েই আলোচনা হয়েছে, কাইনেটিক ডাটা নিয়ে। এবার হচ্ছে গিয়ে আইসোলেশন অফ ইন্টারমিডিয়েট। লাইক যদি এরকম একটা ইন্টারমিডিয়েট ফর্ম হয় যেখানে এখানে আমি যদি সাবস্টিটিউশন ঘটাতে চাই এই OH স্টার এবং অন্য কোনো হচ্ছে গিয়ে নিউক্লিওফাইল এখানে ঢোকাতে চাই, তাহলে এই যে রিয়াকশানটার মাধ্যমে যাবে কনসেন্ট্রেটেড H2S উপর দিলে দেখা যায় কি যে একটা স্টেবল কার্বোক্যাটায়ন জেনারেট হয়, হুইচ ইজ লাইক দিস। এই যে একটা প্রোডাক্ট আমি পেলাম, এটা কিন্তু একটা স্টেবল ইন্টারমিডিয়েট। এরপর আমি যখনই হচ্ছে নিউক্লিওফাইল অ্যাড করব তখন প্রোডাক্ট আমার চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে এই যে মাঝখানের প্রোডাক্টটা আমি পেলাম, ইটস আ কালার্ড আয়ন কমপ্লেক্স, এর নির্দিষ্ট কালার বহন করে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি বুঝে গেলাম যে আমার ইন্টারমিডিয়েটটা হচ্ছে এরকম। তো আইসোলেশন অফ ইন্টারমিডিয়েটে এই সমস্ত হচ্ছে গিয়ে ফ্যাক্টর বা ইন্টারমিডিয়েটটাকে আইসোলেট করে আমি ইন্টারমিডিয়েটটাকে ভালোভাবে স্টাডি করতে পারি। ইনফ্যাক্ট আমি নিউট্রাল ইন্টারমিডিয়েটও হচ্ছে গিয়ে আইসোলেট করা যায়। যদি একটা উদাহরণ নিই যে হফম্যান ডিগ্রেডেশনের, ইটস লাইক অ্যামাইড থেকে CO গ্রুপটাকে তাড়িয়ে যখন এইরকম একটা বিক্রিয়া হয়, অ্যামাইড থেকে এটাকে হাটিয়ে অ্যামিনে ডিগ্রেড করা হয়,
সেই ক্ষেত্রে দেখা যায় কি যে এর মাঝে যে স্টেপগুলো ইনভলভ থাকে এখান থেকে এই পর্যন্ত যাওয়া, অর্থাৎ কি এই জায়গাটা আমার হচ্ছে কি উড়ে গেছে, অ্যাকচুয়ালি রিঅ্যাক্টেন্ট এটা ছিল, প্রোডাক্টে আমার এই জায়গাটা উড়ে গেছে। তো এর মাঝখানে যে যে স্টেপগুলো ইনভলভ হয় সেখানে একটা স্টেপ এইভাবেও হচ্ছে গিয়ে আমি আইসোলেট করতে পারি, ইটস লাইক RCO NHBr। এইটা হচ্ছে গিয়ে আমার ইন্টারমিডিয়েট, যেটাকে আমি আইসোলেট করতে পারি N-ব্রোমো অ্যামাইড হিসাবে। কিভাবে সেটা হয়, এবং এটা হচ্ছে একটা স্টেবল ইন্টারমিডিয়েট অ্যাকচুয়ালি, যার জন্য এটা আইসোলেট হয় বলেই আমি এর থেকে হচ্ছে গিয়ে বাকি ডাটাটাকে স্টাডি করতে পারি যে এটা আবার Br2 সঙ্গে বিক্রিয়া করে NBr তৈরি করবে, আর CO NBr মাইনাস, এই মাইনাসটা হচ্ছে গিয়ে এখানে পড়লে এটা এখানে আসবে, দিয়ে যেটা তৈরি হবে RNCO, এবং একে আমি যখন হচ্ছে গিয়ে HCO প্লাস দেবো তখন ডাইরেক্ট RNH2 তৈরি হবে আর CO2 তৈরি হবে। এটা হচ্ছে টোটাল আমার রিয়াকশানের স্টেপটা। তাহলে এইটা যদি আমার টোটাল রিয়াকশানের স্টেপ হয়, তাহলে এই রিয়াকশানটা যে এই ওয়েতেই ফ্লো করেছে তার প্রমাণ হচ্ছে এই রিয়াকশান ইন্টারমিডিয়েটটার আইসোলেশনটা। যখন দেখা যায় যে এই রিয়াকশান ইন্টারমিডিয়েটটা ফর্ম হয়েছে, এটা কিন্তু আইসোলেট করা যেতে পারে। নেক্সট টু দ্যাট, আইসোটোপ লেভেলিং ইফেক্ট। তাহলে আইসোটোপ লেভেলিং ইফেক্টের আমি গুরুত্বটা কি বললাম, যে যখন আইসোটোপ পুট করব তখন আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে মলিকিউলটার কোন পার্টটা অ্যাকচুয়ালি সেখানে ইনভলভ হয়েছে। ইটস লাইক ধরে নিচ্ছি RCOOR এস্টার এর হাইড্রোলিসিস করব। আমি H2O দিয়ে নর্মালি হচ্ছে গিয়ে হাইড্রোলাইসিস করে থাকি। এখানে যদি H2Oর অক্সিজেনটাকে আইসোটোপ দিয়ে লেভেল করি 18 দিয়ে, তাহলে দুটো পার্ট পাওয়া যায়, একটা অ্যালকাইলিক হাইড্রোলিসিস আর একটা অ্যাসাইলিক হাইড্রোলিসিস। যে ক্ষেত্রে যে প্রোডাক্টটা পাবো আমি তাহলে বুঝতে পারবো যে কোন বন্ডটা ব্রেক হয়েছে, কোনটা অ্যালকাইলিক আর কোনটা অ্যাসাইলিক। দিস ইজ অ্যাসাইলিক অ্যান্ড দিস ইজ অ্যালকাইলিক। এস্টার হাইড্রোলিসিস সম্পর্কে যদি ডিটেলসে জানতে হয় তাহলে এখানে এস্টার হাইড্রোলিসিসের আরও একটা পার্ট আমার অলরেডি ভিডিও টিউটোরিয়াল হিসেবে দেওয়া আছে, সেখানে গিয়ে জানা যেতে পারে এস্টার হাইড্রোলিসিসের সম্পর্কে ডিটেল পার্টটা। তো এই অ্যাসাইলিক আমি যদি দেখি যে প্রোডাক্টে এরকম পেলাম RCOO18H, তার মানে কি আমার এই বন্ডটা ব্রেক হয়েছে। এখানে নর্মাল ও ছিল, তার জায়গায় O18 পাচ্ছি। এটা স্পেকট্রোস্কোপিক্যালি ডিটারমাইন করা হয় যে O18 আছে নাকি O আছে। তো যখনই দেখবো যে এখানে O18 আইসোটোপটা ঢুকে গেছে, দ্যাট মিনস এটা অ্যালকাইলিক বন্ড ক্লিভেজের মাধ্যমে আমি এই প্রোডাক্টটা পেয়েছি, অর্থাৎ আমার কাছে মেকানিজমটা ক্লিয়ার যে এই বন্ডটা ব্রেক হয়েছে। যদি দেখা যায় যে RCOOH, দ্যাট ডাজ মিন কি যে আমার এই বন্ডটা ব্রেক হয়নি, ব্রেক হয়েছে এই বন্ডটা, এবং এই জায়গাতে হচ্ছে গিয়ে কি না শুধুমাত্র হাইড্রোজেনটা ঢুকেছে। তাহলে সেই ক্ষেত্রে প্লাস এখানে যেটা প্রোডাক্টটা তৈরি হয় অ্যাকচুয়ালি RO18H, আর এখানে একটা ROH তৈরি হয়। তাহলে এই যে RO18H তৈরি হয়েছে, তার মানে কি আর এর সঙ্গে এই OH-টা যুক্ত হয়েছে আর এই OH সঙ্গে এই নর্মাল হাইড্রোজেনটা যুক্ত হয়েছে। অর্থাৎ এইখান থেকে আমি ক্লিয়ার হয়ে গেলাম কি যে আমার এই বন্ডটা ব্রেক হয়েছে। সো যদি আমি প্রোডাক্টে অ্যালকোহলটাতে অক্সিজেনের আইসোটোপ পাই তখন আমি বুঝে যাবো যে এটা অ্যাসাইলিক ক্লিভেজ হয়েছে। যদি আমি অ্যাসিডটাতে অক্সিজেনের 18 আইসোটোপটাকে পাই তাহলে আমি বুঝে যাবো অ্যালকাইলিক ক্লিভেজ হয়েছে। ফলে দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ আইসোটোপ লেভেলিং ইফেক্ট। Now what is stereochemical aspects? As we said, একটু আগে যে উদাহরণটা নিয়েছিলাম C+PH একটা ইন্টারমিডিয়েট যেটা কিনা স্টেবল। এখন এর সাথে আমি যদি নিউক্লিওফাইল যোগ করি, যেহেতু C+টা হচ্ছে গিয়ে একটা sp2 হাইব্রিডাইজড কার্বনিয়াম আয়ন, সেহেতু এটা অ্যাকচুয়ালি একটা প্লেনে আছে। sp2 সবসময় একটা নির্দিষ্ট প্লেনে অবস্থান করে। এবার এই প্লেনটার এই সাইড থেকেও নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে,
অথবা উপর থেকেও নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে এই কার্বনটাতে, যেহেতু এটা পজিটিভ সাইন আছে। যদি উপর থেকে অ্যাটাক করে তাহলে আমি তার একটা রকম প্রোডাক্ট পাবো, আর যদি নিচ থেকে অ্যাটাক করে তাহলে ঠিক তার মিরার ইমেজটার আমি হচ্ছে গিয়ে প্রোডাক্ট পাবো। সো একই সাথে যখন নিউক্লিওফাইল অ্যাড করবো সে কন্টিনিউয়াসলি উপর ফেস নিচের ফেস দুটো থেকেই হচ্ছে গিয়ে অ্যাটাক করে, ফলে সমপরিমাণ যখন আমি হচ্ছে গিয়ে এরকম একটা প্রোডাক্ট পাবো তখন ইট উইল বি আ মিক্সচার অফ দ্য মিরার ইমেজেস অর এনানসিওমার্স। Now the next part is trapping experiment. What is a trapping experiment actually? না কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার পথে আমি অন্যরকম একটা বিক্রিয়া ঘটিয়ে মাঝখানে একটা স্টেবল প্রোডাক্ট ফর্ম করলাম, যে প্রোডাক্টটা থেকে আমি অ্যাসিওর্ড হব যে তার মানে বিক্রিয়াটা ওই ইন্টারমিডিয়েটের মাধ্যমেই হয়েছিল। এমন একটা প্রোডাক্টকে হচ্ছে গিয়ে সাইড প্রোডাক্ট হিসেবে উৎপন্ন করা হয় যে প্রোডাক্টটা থেকে স্ট্রাকচারিক্যালি আমরা এটা কনফার্ম হই যে ইন্টারমিডিয়েট স্টেটটা বা ট্রানজিশন স্টেটটা যেটাকে আইসোলেট করা যায়নি, স্টাডি করা যায়নি, সেটা স্ট্রাকচারটা কেমন ছিল। ইটস লাইক আমি যদি এরকম একটা প্রোডাক্ট নেওয়া হয় যেটা কিনা এই ইন্টারমিডিয়েটটাকে প্রস্তুত করে, বাট এই ইন্টারমিডিয়েটটা এতটাই আনস্টেবল যে একে আইসোলেট করা সম্ভব না, তখন আমরা রিয়াকশানটাকে যদি ঘুরিয়ে ফেলি এইভাবে যে একে আমি ডিলস অল্ডার রিয়াকশানের মাধ্যমে, এই রিয়াকশানটার নাম হচ্ছে ডিলস অল্ডার রিয়াকশান, এই একটা রিয়াক্ট্যান্টের মাধ্যমে একে আমি ট্র্যাক করব, তাহলে দেখা যায় কি যে এরকম একটা প্রোডাক্ট পাওয়া যায় যেটা কিনা 1,4-ইপক্সি ন্যাপথালিন। এই প্রোডাক্টটা হচ্ছে স্টেবল। তাহলে যখন এই প্রোডাক্টটা পেলাম, এই প্রোডাক্টটা আমি জানি যে এই ম্যাটেরিয়ালটা দিয়ে আমি এই প্রোডাক্টটাকে ট্র্যাপ করেছি, তাহলে এই প্রোডাক্টটা থেকে আমি এই ম্যাটেরিয়ালটাকে আলাদা করলে আমার স্ট্রাকচারটা আসবেই অ্যাকচুয়ালি এইটা রিজেম্বল করে এই স্ট্রাকচারটাকে। ফলে আমি যদি এই বিক্রিয়ার মাধ্যমে এই প্রোডাক্টটা পেতে পারি, দ্যাট ডাজ মিন কে আমার ইন্টারমিডিয়েট হিসাবে এইটাই উৎপন্ন হয়েছিল। সো এটার ইম্পর্টেন্সটা এই জায়গাতে, যে সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারমিডিয়েটগুলোকে আইসোলেট করা যায় না, সেখানে ট্র্যাপিং এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা ইন্টারমিডিয়েটের নেচারটা বা স্ট্রাকচারটাকে গেস করতে পারি। সো দিস ওয়ার দ্য কন্ডিশনস বাই হুইচ অ্যাকচুয়ালি উই ক্যান examine a total reaction mechanism or pathway to the reaction by which a reactant converts to its product. These were all those aspects and conditions.